5 তারিখের পরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে কি ছাত্রদল ফেয়ার শেয়ার পেয়েছিল কিনা শিবিরের কাছ থেকে? যে শিক্ষকদের যে বেতন স্কেল, যে সুযোগ সুবিধা, এটা এতটাই কম এবং ভয়াবহ যে মানবতার জীবনযাপন। এডুকেশন মিনিস্ট্রি মিলন সাহেবকে নিয়ে হেন কোনো ট্রল হয় নাই এবং তার পদত্যাগও প্রথমবার দাবি করা হয়েছে, কিন্তু আজকে আপনি কি দেখছেন? এদেশের মেধাবীরা যে কারণে জুলাই আন্দোলন করেছিল যে কুটা না মেধা, তো এক ধরনের কুটা পদ্ধতি চলে যাচ্ছে। সেখানে ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি হবে কারা? আমদানি নির্ভরতা থেকে কমিয়ে জাতীয় সক্ষমতা বাড়াতে হবে। নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন করেই যাব। থাকবে মত এবং ভিন্ন মতের শ্রদ্ধা। স্টার নিউজ কড়া আলাপের সঙ্গে শান্তা শার্লি। দর্শক, আজ কড়া আলাপে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন 3 জন সম্মানিত অতিথি। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমার ঠিক বাদিকে রয়েছেন মাসুদ রানা, প্রধান সমন্বয়ক বাসদ মার্ক্সবাদী। আমার সাথে রয়েছেন শাহেদ আলম, সাংবাদিক, এবং রয়েছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য, বাংলাদেশ জামাতে ইসলামী, সহকারী সেক্রেটারি জেনারেল, ঢাকা মহানগর দক্ষিণ। শুরুতেই আজ যে আলোচনাটা দিয়ে করা আলাপ শুরু করতে যাচ্ছে, যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসির কাছ থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির হাতে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে, এমন একটি সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বেশ কয়েক জায়গা থেকে আমরা দেখেছি যে দাবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। তারই প্রেক্ষিতে শাহেদ আলম, আপনার কাছে যদি আসি, যে এই যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা যদি আমরা দেখি যে ম্যানেজিং কমিটির কাছে দেয়া হয়, তাহলে এটি এনটিআরসির থেকে ট্রান্সফার করে যদি ক্ষমতাটা সরিয়ে দেওয়া হয়, আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি বলে মনে করি? এটা আপনার কাছ থেকে শুনতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ, সমালোচকদের ধন্যবাদ। এটি এমন একটা বিষয় যেখানে এখনো সিদ্ধান্ত হয়নি, কিন্তু আমরা গত 4-5 মাসের ট্রেন্ড যদি দেখি, তাহলে আমরা দেখব যে আগের থেকেই একটা সংবাদ চাউর করে একটা পরিস্থিতি এমন তৈরি করা হয় যেটা পরবর্তীতে দেখা যায় এটা গুজবের পরিণত হয়েছে। এমন না যে 100-তে 100 সংবাদের সত্যতা নেই, এটা আমি বলছি না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়েছে যে এইটা পরবর্তীতে দেখা যায় যে এটার কোনো ভিত্তি নাই। তো আমাদের দেখতে হবে যে ওই ধরনের কোনো সংবাদ হলো কিনা, ভিত্তিহীন সংবাদের প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়া গরম হলো কিনা। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা কি কখনো নিজেদেরকে ইভ্যালুয়েট করেছে কিনা যে আমাদের যে শিক্ষক নিয়োগ পদ্ধতি এবং শিক্ষা দানের যে বর্তমান স্ট্যাটাস আছে, আমাদের যে অর্জন, সেইটা কি ওয়ার্ল্ড ক্লাস কিনা, আমরা আপ টু দ্য মার্ক কিনা। কেন আমি এই কথা বলছি? এই কারণে আমি কোনো শিক্ষকের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমরা যারা গ্রাম থেকে উঠে এসেছি, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পেয়েছি, বিদেশেও কেউ কেউ পড়াশোনার সুযোগ পেয়েছি, আমরা কোনোদিন গ্রামে ফিরে যেয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখিনি। কিভাবে আমরা ওখান থেকে বেরিয়ে আসবো এটার স্বপ্ন দেখেছি। গ্রামের স্কুল কিংবা কলেজের শিক্ষক হয় কোন ছেলেটি জানেন? যেই ছেলেটির আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। আচ্ছা, বাস্তব ভিত্তি। আমি আমার আত্মীয় স্বজনের মধ্যে থেকেও যাদেরকে দেখেছি যারা শিক্ষক হয়েছে, লোকজনকে ধরে এখানে ওখানে, কারণ হলো ঢাকা শহরের কম্পিটিটিভনেস কিংবা বাইরে পড়াশোনা বিশ্ববিদ্যালয়ের কম্পিটিটিভনেসের সাথে তারা পেরে ওঠে না। সেই কারণে তারা শিক্ষাটাকে বেছে নেয়, শিক্ষক হিসেবে পেশাটাকে বেছে নেয়। আমাদের পর্যন্ত এখন পর্যন্ত এই ট্রেন্ড। কিন্তু আপনাকে নজর দিতে হবে যে যেই জাতি গঠনের একদম প্রাথমিক স্তর, যে প্রাথমিক ধাপ, সেইখানে যদি নন কম্পিটিটিভ লোকজন আমাদের বাচ্চাদের শিক্ষাদানে এগিয়ে আসে, তাহলে সত্যিকার অর্থে আমাদের জাতীয় ভবিষ্যৎ নেই। আমি শেষ করছি, সরকার, তারেক রহমানের সরকার যখন মানুষের কাছে ভোটের ওয়াদা করলো, তখন কিন্তু তারা কিছু ওয়াদা করেছে, একদম ওপেন ওয়াদা।
আই হ্যাভ এ প্ল্যানের ওখানে যদি ডিটেলস আপনি দেখেন কি সেটা হলো যে ওয়ান টিচার ওয়ান ট্যাব প্রকল্প দ্বারা বাস্তবায়ন করবে। শিক্ষাদানটাকে এমনভাবে তারা করবে যেন স্কুলে শিক্ষার্থীর সাথে ইন্টারাকশনস তৈরি হয়। ন্যাশনালি একটা কারিকুলাম তৈরি করবে যেটা ডিজিটাল মডিউল থাকবে, যেই মডিউলগুলো ফলো করবে শিক্ষকরা এবং স্টুডেন্টরা, ওই কানেক্টিভিটি থাকবে। এটা একটা বিশাল কর্মযজ্ঞ। সেই কর্মযজ্ঞ এবং উনি, আমার স্পষ্ট মনে আছে আমি যখন এটা নিয়ে অ্যানালিসিস করছিলাম তখন উনি বলছেন, দেখেন আমাদের যেসব শিক্ষক নিয়োগ হয়ে গিয়েছে আমরা তো চাইলেই ওনাদেরকে বাদ দিতে পারবো না, কারণ প্রত্যেকটা পরিবারের রুটি রুজি আছে। কিন্তু এখন থেকে যেসব শিক্ষক নিয়োগ হবে, এক্সিস্টিং শিক্ষকদের তারা ট্রেন আপ করবে। এখন থেকে নতুন শিক্ষক যাদের নিয়োগ হবে তাদেরকে বিশেষ ক্রাইটেরিয়া মেনে তারপর উত্তীর্ণ হতে হবে শিক্ষক হিসেবে। এই যে এনটিআরসির বিতর্ক, শিক্ষক নিয়োগের কর্তৃপক্ষ আসলে কে, এইটা ম্যানেজিং কমিটি করবে না এনটিআরসি করবে? কারণ এনটিআরসিতে দেখে আমরা এতদিন আমরা যে ফলাফল দেখছি, সেইখানে যদি আমরা কাঙ্ক্ষিত ফলাফল না পাই, যদি ভিন্ন কোনো উপায় থেকে থাকে, অবশ্যই সরকার এক্সপ্লোর করবে। কিন্তু এই আলাপ আলোচনার মধ্যে দিয়ে নিশ্চয়ই শর্টকামিংসগুলো বেরিয়ে আসবে যে কোনটা করলে ভালো হয়। তো নিয়ে আসতে চাই আরেকবার, আপনি গুজবের কথা বলছেন। যদিও শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়ার বিষয়টি কাদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, কিন্তু শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী আমরা যদি বলি তাহলে বলা যায় যে তিনি শিক্ষক নিয়োগের যে রেজুলেশন সেটি তো হয়ে গেছে, রেজুলেশন তো হয়ে গেছে, তাহলে কি এই সিদ্ধান্ত যাচ্ছে কিনা এটি আমি আপনার কাছে ছেড়ে দিই, পুরোপুরি গুজব বলা যাচ্ছে কিনা এটিকে, এই প্রশ্নটি আপনার কাছে থাকছে। এবং সেই সাথে নন কম্পিটিটিভ লোকজন চলে আসবে যদি এনটিআরসির হাত থেকে সরে যায়, গভর্নিং বডির কাছে চলে যায়, আপনি বলেছেন। সেক্ষেত্রে এলাকা ভিত্তিক যে নিয়োগ প্রক্রিয়া সেটি সাধারণত আমরা দেখি যখন গভর্নিং বডি তার নিজস্ব লোকজন বা এলাকার লোকজন, পরিচিত লোকজন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়তো ব্যাহত হতে পারে। এটা পুরোপুরি স্বচ্ছতা নিশ্চিত করা যাবে কিনা, এটাই মানে আমি এখানে কোনো পলিটিক্যাল সাপোর্ট আমি দিতে চাই না। মানে এমন না যে আমি বলতে চাচ্ছি যে সরকার সিদ্ধান্ত না গভর্নিং বডিকেই দিতে হবে কিংবা না এনটিআরসিকেই দিতে হবে। উই নিড টু ফাইন্ড আউট এ ওয়ে ওয়ার উই ক্যান ফাইন্ড দ্য বেস্ট পিপল, এবং একই সাথে শিক্ষকদের রেমুনারেশন, তাদের পারিশ্রমিক, সেগুলোকে যে অবস্থায় আছে, এখানে কোনো সুস্থ মানুষ শিক্ষকতা করে জীবন ধারণ ওইভাবে করতে পারেন না যদি না সে আন্ডার দ্য টেবিল কোচিং এবং অন্যান্য সাথে যুক্ত হন কিংবা পারিবারিক ব্যবসার সাথে যুক্ত হন। সেই জন্য ইটস এ হিউজ টাস্ক। খুবই দুঃখের বিষয় আমরা যে ইউনিসেফ সরকারের আমলে এত সংস্কার আলোচনা করেছি না, কিন্তু আমার জাতি কিভাবে আগাবে সেটার জন্য শিক্ষা সংস্কার কমিশন নামে একটা কমিশন গঠন দরকার ছিল, করেছিল, কিন্তু কোনো এক ভাইদের আন্দোলনের মুখে কিংবা অন্য কোনো কারণে এটাকে পরে ডিসলভ, বাতিল করতে হয়েছে। খুবই দুর্ভাগ্যজনক যে এই একেবারে জাতির ভাগ্য নির্ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টার কোনো গাইডলাইন্স ইউনুসের আমলে কেউ দিয়ে যেতে পারেনি। সো এখন এই যে সরকার, জনগণের নির্বাচিত সরকার, তাদের ঘাড়ে এই দায়িত্ব এসেছে। আমি সাপোর্ট করছি না কোনো পার্টিকুলার অবস্থানকে যে না এনটিআরসিটাই কারেক্ট কিংবা ম্যানেজিং কমিটিটা কারেক্ট। সরকার এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে বোদ্ধারা বের করবেন যে হুইচ ওয়ান ইজ পারফেক্ট টু ফাইন্ড বেটার টিচার, বেটার টিচিং সলিউশনস। কিন্তু আপনাকে এটাও প্রশ্ন রাখছি আমি, এতদিন তো এনটিআরসির মাধ্যমেই হয়েছে, সেখানে কি আমরা দুর্নীতি, স্বজনপ্রীতি, অযোগ্য লোকদের শিক্ষক নিয়োগদান প্রক্রিয়া থেকে ব্যতি রাখতে পেরেছে কিনা? আমরা যদি আমরা না পেরে থাকি তাহলে ওই সিস্টেমেরও ত্রুটি আছে, সেটা আমাদের খুঁজে বের করতে হবে। ধন্যবাদ শাহেদ আলম। আবার আসবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে আসতে চাই যে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের যে ঘটনাটি, ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেয়া হচ্ছে, এই জন্য আপনারা তীব্র প্রতিবাদ জানিয়েছে জামাতে ইসলামী। কেন মনে করছেন যে জামাতে ইসলামী কেন মনে করছে যে আবার ঘুষ বাণিজ্য বা রাজনৈতিক প্রভাবের পুরনো চক্র আবার ফিরে আসবে? এটি কেন মনে করা হচ্ছে? আসলে কি তা হয় কিনা যদি বলেন। জি, আপনাকে ধন্যবাদ। সহালোচক যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাই। এ কথা শুরুতেই প্রমাণিত হয়েছে যে যেটা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পুরো বিষয়টা গুজব। এটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা গুজব না, এর বাস্তবতা আছে। সরকার এটা করার জন্য চেষ্টা করছে, একটা রেজুলেশন হয়েছে, এবং এটা সরকার কবে বাস্তবায়ন করবে সেটা হয়তো বা সিদ্ধান্ত নিতে সরকার একটু সময় নিতে পারে। এবং সরকার হয়তো এটা টেস্টও করতে চাইছে যে জনগণ কি বলে, বিরোধী দল কি বলে, পালস বুঝতে চাইছে, ছাত্ররা কি বলে। এই জায়গাও হয়তো সরকার, অথবা কোনো কারণে এটা লিক হয়েছে
বাস্তব পরিপূর্ণ সিদ্ধান্তের আপনি আলোকে বলতে চাচ্ছেন এটা সিদ্ধান্তটা নেওয়া হতো, কিন্তু এখন যেহেতু সামনে চলে আসছে সামনে তাই এটা চলে নিয়ে আসছে, এটা অ্যাসেসমেন্ট নিয়ে টেস্ট। কারণ অনেকগুলো বিষয় মানে জনগণের জানা বোঝার আগেই বিএনপি সরকার বাস্তবায়ন করে ফেলেছে, যেরকম বিচার বিভাগের সচিবালয় ডিসমিস করে দিয়েছে। তাতে তো কোনো কিছু আসে যায় নাই, অথচ সেটা বহু কষ্ট করেই ওই পর্যন্ত আগানো হয়েছিল, ওটা আবার পিছিয়ে গেল। বাংলাদেশে ম্যানেজিং কমিটির মাধ্যমে, আমি নিজেও একজন শিক্ষক, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাসোসিয়েট প্রফেসর, সো দ্যাট আমার ফ্যামিলিতে আমরা 5 ভাইয়ের 5 জনই শিক্ষক। আমার বাবা শিক্ষক ছিলেন, আমরা শিক্ষক পরিবার থেকে উঠে আসা একজন মানুষ। আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক জায়গায় দেখেছি ম্যানেজিং কমিটির মাধ্যম দিয়ে ভালো শিক্ষক নিয়োগ হয় না আমি বলবো না, সেটার পরিমাণ 1%, এবং 99%ই সেখানে করাপশন হয়, দুর্নীতি হয়, স্বজনপ্রীতি হয়, এবং মানে যারা যোগ্য তাদেরকে আশ্রয় দেওয়া হয় না। একটা বড় ধরনের বাণিজ্যের সুযোগ আছে। এই জায়গাটা যখন রিথিঙ্ক করা হলো, রিথিঙ্ক করার কারণেই কিন্তু এই এনটিআরসি এর কি হলো, উদ্ভাবন হলো। এটার মাধ্যম দিয়ে আমরা বলবো না যে এটা যে খুব হাইলি মানে কোয়ালিটি দিয়েই তারা নিতে পারছে, আমাদের যা আছে তার ভিতর থেকে কমপক্ষে এখানে দুর্নীতি হয় না, ঘুষ হয় না, চাঁদাবাজি হয় না, স্বজনপ্রীতি হয় না, এইরকম একটা জায়গায় মেধার ভিত্তিতে মানুষ নিয়োগ পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। এবং ম্যানেজিং কমিটি কাকে নিবে এই পছন্দ অপছন্দের কোনো বিষয় নেই, এখান থেকেই তাকে কি চয়েস দেওয়া হচ্ছে, যেখানে পোস্ট খালি আছে সেখানে তাকে দিয়ে দেওয়া হচ্ছে, তাকে বাধ্যতামূলক নিতে হচ্ছে। এখানে কোনো প্রকার মানে কমিটির সাথে এই নিয়োগ প্রকার এবং মানে অনুদান, তারপরে কি বলবো, ঘুষটা অনুদান হিসেবে অনেক সময় চলে যায়, এটা স্কুল কলেজ মাদ্রাসা সব ক্ষেত্রে আমরা দেখেছি। এই জায়গায় এসে বিএনপির যে স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের যে দল পরিচালনা প্লাস আদার্স ফাংশন মানে ঠিক রাখার জন্য খুশি করার যে জায়গাগুলো রয়েছে, ডিপ্রাইভদেরকে দেয়া, দেখছেন না সারা বাংলাদেশে প্রশাসক নিয়োগ দিচ্ছে, সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ দিচ্ছে, বিভিন্ন জায়গায় এমপিতে ফেল করেছে, এখন তাকেই আবার ওই জায়গার প্রশাসক নিয়োগ করে দেওয়া হচ্ছে। এই যে বিভিন্নভাবে ম্যানেজ করার জন্য যে একটা মানে কার্যক্রম শুরু হয়েছে, একবারে টপ টু বটমে চলে গেছে। এখন বটমে যাওয়ার কারণে জনগণ এবং এদেশের মেধাবীরা যে কারণে জুলাই আন্দোলন করেছিল, যে কুটা না মেধা, তো এক ধরনের কুটা পদ্ধতি চলে যাচ্ছে। সেখানে ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি হবে কারা? এটা বিএনপির লোকেরাই হবে, বিএনপির মনোভাবাপন্ন লোকেরাই হবে। হওয়ার মাধ্যম দিয়ে আবার ওখানে যোগ্যতাকেও কমিয়ে নিয়ে আসা হচ্ছে। যে যোগ্যতা বলে কি হচ্ছিল যে ম্যানেজিং কমিটির সভাপতি সেক্রেটারি হওয়া লাগতো, তো সেগুলোর কমিয়ে নিয়ে এসে তাদেরকে মানে এখানে দলীয়করণের একটা সুযোগ দেওয়া হচ্ছে। এইটার মাধ্যম দিয়ে আমাদের শিক্ষার কি হবে, একটা বড় ধরনের ক্ষতি হবে। যে জায়গা থেকে সারা বাংলাদেশ, শুধু জামাত ইসলামী না, আপনি আজকের দিনটা যদি ফলো করেন সোশ্যাল মিডিয়া, বাংলাদেশ কিন্তু এনটিআরসির যে সিস্টেম ছিল এতদিন পর্যন্ত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, সেটাকে পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে করা হয়েছে বলে নিশ্চিত করতে পারেন? এখনো পর্যন্ত কোনো মিডিয়া বা কোনো সংস্থা তার গবেষণা দিয়ে বা তার কোনো নিউজ দিয়ে এটা প্রুভ করতে পারে না যে এনটিআরসি এবং মানে সেই সাথে সেটা শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রক্রিয়ার মাধ্যমে আমরা ভালো শিক্ষক পেয়েছি, এটা বলতে পারেন? কম্পারেটিভলি আমরা ভালোই পাচ্ছি। এর চেয়ে এটাকে আরো কিভাবে আরো ভালোটা পাওয়া যায় এটার মাধ্যম দিয়ে, বা এর চেয়ে যদি আরো উত্তম কোনো পন্থায় যাওয়া যায়, আমরা তো আবার সেই পুরনো সেই মদের বোতলে ফিরে যাচ্ছেন, এটা তো বিএনপি যেতে পারে না। আর ভাই একটা মিসকোট করেছেন, সেটা হচ্ছে শিক্ষা সংস্কার কমিশন। আমরা কি করেছি, হইচই করেছি বা এটা বাদে শিক্ষা সংস্কার কমিশন নিয়ে বরঞ্চ জামাত ইসলামী 2-3টা বিষয়ে খুব সচেতন ছিল, একটা শিক্ষা এবং স্বাস্থ্য। এই বিষয়ে জামাত কিন্তু খুব বরাবরই কি ছিল বলছে, এখন বিএনপি সংস্কার কমিশন করুক, বিএনপি বিশেষজ্ঞদের ডাকুক, ডেকে নিয়ে এসে কি করা উচিত শিক্ষার মান উন্নয়নের জন্য, শিক্ষক নিয়োগের জন্য। এটা ডায়ালগ হতে পারে, এটা সংলাপ হতে পারে, এটার মাধ্যম দিয়ে যেটা সুন্দর সেটা করা উচিত। কিন্তু নিয়োগ বাণিজ্য করে, ঘুষ বাণিজ্য করে, এবং আপনি দেখেন কিছুদিন আগে কিন্তু একটা ছিল আপনার অধ্যক্ষ উপাধ্যক্ষ, এই 2টা পোস্ট মানে ম্যানেজিং কমিটি নিয়োগ দিতে পারতো। এটাও কিন্তু সর্বশেষ দলীয়করণের কারণে কি করা হয়েছে, চেঞ্জ করে তাদের একটা পরীক্ষা হয়ে গেছে, ভাইবাটা বাকি আছে, একটা রিটেন পরীক্ষা হয়েছে, কারা অধ্যক্ষ হতে পারবে, উপাধ্যক্ষ হতে পারবে। এখন এই সমস্ত পোস্ট গুলোতে এমন হয়েছে, আমার ইউনিয়নের একটা কথা বলছি, মানে এটা ওপেন আমার যশোর জেলার বাগারপাড়া থানার রায়পুর ইউনিয়নের ওখানে একটা কলেজের প্রিন্সিপাল নিয়োগে 27 লক্ষ টাকা পর্যন্ত কি হয়েছে, লেনদেন হয়েছে এলাকায় চাউল। এই যে মানে যে সরকারের আমলেই হোক, আমি যে বলছি কমিটি করেছে সেটা, তো এই যে নিয়োগ বাণিজ্য হচ্ছে, এই বাণিজ্যের মাধ্যম দিয়ে কি হচ্ছে,
এই যে একটা মানে যে কালপিটদের রাজনীতির এস্টাবলিশমেন্ট হচ্ছে, এই কালপিটদের রাজনীতি বিএনপি আবার পুরনো জায়গায় আপনি ফিরে কিছু যেতে যোগ চাচ্ছে। করতে না না চাচ্ছেন আমি মনে হয় আমি শাহেদ আলম? আমি হচ্ছে ওনার কাছে যাবেন, কিন্তু আমি একটু বলি, সেটা হলো যে আপনাকে মনে রাখতে হবে যে এনটিআরসি গঠনও কিন্তু বিএনপির আমলেই হয়েছে 2005 সালে। সো এইটা বিএনপির ব্রেন চাইল্ড যে আমরা শিক্ষক নিয়োগটা আমরা এইভাবে করা যায় কিনা। সো 2005 থেকে আজকে 2026, তার মানে কত প্রায় 20 বছর ধরে এই ট্রেন্ডেই শিক্ষক নিয়োগ হচ্ছে। সেক্ষেত্রে যদি এই সরকারের যে বেটার কমিটমেন্ট টু দ্য পাবলিক, তারা যদি মনে করে যে না এখানে আরও স্ক্রুটিনাইজেশন দরকার আছে, ম্যানেজিং কমিটির কথা বলা হয়েছে, সেই জায়গায় কিন্তু কারা কমিটিতে থাকবে এইটা কিন্তু বলা হয়নি। এমনও তো হতে পারে যে ম্যানেজিং কমিটিটা তৈরি করা হবে একেবারে এলাকার যারা স্কলার আছে, মানে একটা নিউট্রাল কমিটির মধ্যে, এমন না পলিটিক্যাল স্কলার যারা এডুকেশন বোঝে। সাধারণত এই কমিটি কি আসলে হয় না। স্কলার দিয়ে করা হয় হয় নাকি না। পলিটিক্যালি বায়াস? সাধারণত তো অনেক কিছুই হয় না এই বাংলাদেশে, কিন্তু এখন তো হচ্ছে। না, হচ্ছে না। বিএনপি যা দিচ্ছে সব দলীয় এজেন্ডা থেকে দিচ্ছে। আর দল এটা এখনো পর্যন্ত দল হলে যে যতগুলো scholar প্রশাসক হবে না, যতগুলো দল প্রশাসক প্রশাসক জেলা নিয়োগের উপজেলা ক্ষেত্রে সমস্ত হয়তো জায়গায় দেখেছি। দলীয় লোক দিয়েছে। দল হলে যে যোগ্য লোক ছিল দল না। হলে যে স্কলার হবে না এমন তো কোনো কথা নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি ওনার কনসার্নটা নিচ্ছি, কিন্তু এটা একটা বেটার সলিউশন তো ওনারা হাজির করতে পারতেন। যে আমরা যে বলেছিলাম যে নির্বাচিত হলে আমরা একটা ছায়া সরকার গঠন করব, হু ইজ ইওর ছায়া এডুকেশন মিনিস্টার? ইয়েস, আমাদের এটা আছে। না 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 আছে কই? আপনারা গভর্নমেন্টকে যে বলবেন। আচ্ছা, আপনি দেখেন যে বিরোধী দল যখন থেকে যখন ছায়া বাজেট এসেছে, শিক্ষামন্ত্রী কোথায়? যখন বাজেট এসেছে, বাজেট আসার পরে আমাদের অনেকগুলো উইং থেকে এই যে শিক্ষা নিয়ে, শিক্ষার বিভিন্ন উইং নিয়ে আমরা কিন্তু জি। সংস্কারের জন্য আমরা এবং দেখতে চেয়েছিলাম সরকারকে কি? আমরা কিন্তু মানে কি সুপারিশমালা দিয়েছি। বুঝছি, সরকার কিন্তু সেটা গ্রহণ করছে কি না আপনারা করছে না এটা তো সরকারের আপনারা এটা ব্যাপার। কালেক্টিভলি করছেন, কিন্তু জনগণ দেখতে চেয়েছিল আপনাদের ছায়া মন্ত্রিসভা যে সাপোজ আপনি এডুকেশন মিনিস্টার আমাদের হিসেবে এগুলো আছে, আপনি বলবেন কিন্তু যে declared না, who is the education আচ্ছা। minister, এটা আচ্ছা, declared না, আমরা এই but আলোচনায় আমাদের ফিরবো, কার্যক্রম আমরা এই আলোচনায় চালু ফিরবো। আছে। ধন্যবাদ। আমি সো একটু এটার সাথে আরো একটা যোগ করি, সেটা হইলো যে না এটাই বলতে চাচ্ছিলাম যে এই সমস্ত বিষয়গুলো আমরা বিরোধী দলের মনে হয় আরো একটু পার্টিসিপেশন দরকার, যে তাদের ছায়া এডুকেশন মিনিস্টার এসে বেটার একটা সলিউশন হাজির বিরোধী করবে। দলের পার্টিসিপেশন আছে বলেই মন্ত্রী রাত্রেবেলা এটা গুজব বলে চালাইছেন, না হলে সরকারের আজকে হয়তো বাস্তবায়ন করবে। বলেন, আচ্ছা, বলেন। ধন্যবাদ। মাসুদ রানা, আপনার কাছে আসতে চাই। আমাদের আমি তো আমি বলার একটা সুযোগ আমি কম। একটা ছোট্ট না, না না, অনেক আপনারা বলার বেশি সুযোগ বলবেন, পাবেন। আমি একটা সমস্যা যেহেতু আইডেন্টিফাই করা হয়েছে এবং সমস্যাটা সামনে আসছে, শুরুতে আমি একটা ফেসবুক স্ট্যাটাস নিয়ে কথা বলতে চাই। একজন ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে সমস্যাটা গাড়ির নয়, সমস্যাটা হচ্ছে কারখানার। মানে আমাদের এই যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় সিলেবাস, বইয়ের মান, শিক্ষকের প্রশিক্ষণ, ক্লাসের আকার, এগুলো নিয়ে আমরা অভিযোগ তুলি, কিন্তু আসলে সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে সিস্টেমের, সমস্যাটা কারখানার। এই বিষয়ে আপনি কি বলবেন, যে আমাদের সমস্যাটা কি আসলে কারখানার নাকি গাড়ির? না, আপনি একটা গুরুত্বপূর্ণ আলোচনায় বলছেন। আসলে বাংলাদেশে মানে ইতিহাসে আমরা যদি দেখি তাহলে শিক্ষা আন্দোলনের ইতিহাস আছে এবং রক্ত দেওয়ার ইতিহাস আছে। 1962 সালে আমরা শরীফ খান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন করে দেশের ছাত্র জনতা জীবন দিয়েছিল। 1983 সালে এরশাদের সময় যখন মজিদ খান শিক্ষা কমিশন গঠিত হয়, সেই মজিদ খান শিক্ষা কমিশনের বিরুদ্ধেও এখানে জীবন দিয়েছিল দীপালি সাহা, কাঞ্চন, আইয়ুব এরা। 1990 সালে আমরা যদি ছাত্রদের যে ঐতিহাসিক 10 দফার কথা বলি, এই 10 দফা সেই সময় ছাত্রদল, ছাত্রলীগ সহ আমরা যারা বামপন্থী ছাত্র সংগঠনও সেই সময় আন্দোলনে ছিল, সবাই কিন্তু ছাত্র সংগ্রাম পরিষদ তারা এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল এবং অন্যান্য রাজনৈতিক দলও এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল যে এই 10 দফার আলোকেই শিক্ষানীতি প্রণয়ন করা হবে। কিন্তু আমরা যদি দেখি 90-এর পরবর্তী সময়ে এখন পর্যন্ত যারাই শাসক গোষ্ঠী এসেছে, বিভিন্ন সময় নানান ধরনের শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, কিন্তু আমরা প্রত্যেকটা শিক্ষা কমিশনে আমরা দেখব যে বাংলাদেশের মানে এই যে আমরা যে লড়াই সংগ্রাম করলাম, 62-তে যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই হলো, 83-তে যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই হলো, 90-এর যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই হলো, সেই আকাঙ্ক্ষার পরিপূরক কিন্তু শিক্ষা নীতি বলি, শিক্ষা আইন বলি, শিক্ষা সংস্কার কমিশন বলি, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু আমরা দেখি নাই। ফলে মানে এই বিষয়গুলো কিন্তু আলোচিত ছিল, বহুবারই আলোচিত হয়েছে, কিন্তু শাসক গোষ্ঠী সেই আকাঙ্ক্ষার পরিপূরকভাবে এখানে শিক্ষানীতি প্রণয়ন করেনি। 2 নম্বর ব্যাপার যেটা এখানে আলোচনায় এসেছে, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জায়গা থেকে একটা সিস্টেম অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আসলে আমাদের দেশের শাসক গোষ্ঠী যারা, তারা শিক্ষার ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গি কি, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার মধ্য দিয়ে মানুষের মানবিক মনুষ্যত্বের বিকাশ ঘটবে, এই ধরনের শিক্ষা ব্যবস্থা তারা চায় না, তারা শিক্ষা ব্যবস্থা কেমন চায় সেই প্রশ্নটা এখানে আসে। 2 নম্বর ব্যাপার আমি এখানে বলতে চাই
এখানে শাহেদ ভাই যে আলোচনাটা করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ। শিক্ষকদের বেতন, সামাজিক মর্যাদার প্রশ্নটা কিন্তু খুবই জরুরি। সৈয়দ মুস্তফা আলী বহু বছর আগে সেই শিক্ষক গল্প বলেছিলেন, যিনি শিক্ষা পরিদর্শকের সাথে যে কুকুর এসেছিল সেই কুকুরের সাথে তার নিজের জীবনের তুলনা করেছিল। খুবই দুঃখজনক একটা ঘটনা। এখনও কিন্তু আমরা দেখি যে শিক্ষকদের যে বেতন ভাতা, সামাজিক মর্যাদা যেটা সর্বোচ্চ করা দরকার, সেই জায়গায় কিন্তু আমরা আলোকপাত করতে খুব বেশি দেখি না। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার মনে হয়। আর যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেই পয়েন্টটা যদি আমি বলি, তাহলে এটা তো ধরেন আমরা যে রেজুলেশন নিয়ে এই আলোচনাটা করছি এটা খুব পরিষ্কার। ওই রেজুলেশনে দুটো বিষয় এসছে। একটা হলো যে ম্যানেজিং কমিটি তারাই এখানে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তারাই ভূমিকা পালন করবে। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে এমনকি এই যে 18তম যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হয়েছে সেখানে যে 9,824 জন উত্তীর্ণ হয়েছে তাদেরও নিয়োগের ব্যাপারে কিন্তু ওই রেজুলেশনে আপনারা দেখবেন যে সেখানে বলা হয়েছে যে এখানে কিন্তু এই ম্যানেজিং কমিটি এটা করবে। আমি যোগ করতে চাই যে শাহেদ আলম ভাই যেটি বলছিলেন যে বিএনপির আমলে এনটিআরসি এর শিক্ষক নিয়োগের ক্ষমতা এনটিআরসি এর হাতে দেওয়া হয়েছে এবং বিএনপির ক্ষমতার আমলে আমরা দেখছি যে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির কাছে দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তটি আসলে বিএনপির নেওয়া দুটি সিদ্ধান্ত। হ্যাঁ, না শাহেদ ভাই একটু মানে আমি শাহেদ ভাইয়ের আলোচনার সাথে যুক্ত করতে চাই। 2005 সালে এটা মানে এই কমিটির মানে গঠিত হয়েছে এটা ঠিক, কিন্তু আপনারা জানেন যে এই ক্ষমতা কিন্তু নিয়োগের পুরো ক্ষমতা কিন্তু এনটিআরসির ছিল না। এটা 2015 সালে তার এই ক্ষমতা পায় এবং এই 2015 সালের পর থেকে আসলে এই প্রক্রিয়ায় শিক্ষক নিয়োগ হচ্ছে। ফলে ম্যানেজিং কমিটির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এটা যে একটা মানে ব্যর্থ প্রক্রিয়া, এটা এই কারণেই কিন্তু এটার প্রতিবাদে আন্দোলন হয়েছিল, বারে বারে আন্দোলন হয়েছিল এবং এই আন্দোলনের একটা পর্যায়ে কিন্তু এটা একটা আন্দোলনের ফসল কিন্তু এই যে এনটিআরসির মাধ্যমে যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এখন যে প্রক্রিয়া চালু হচ্ছে এটাকে আরও উন্নত করার প্রক্রিয়া দরকার আছে। এখানে স্বজনপ্রীতি, এখানেও নানান ধরনের অব্যবস্থাপনার কথা আমরা নানানভাবে পাই, সেগুলো আরও ডেভেলপ করার ব্যাপার আছে। কিন্তু সেটাকে আমরা যদি ধরেন আবার ওই মানে যে ব্যর্থ প্রক্রিয়া যেটা ব্যর্থ হয়েছে এবং যেটার মধ্য দিয়ে আমরা দেখেছি যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চরম অনিয়ম, দুর্নীতি এবং স্বজনপ্রীতি, এখানে দলীয় প্রভাব, এই ধরনের অভিযোগ আমরা বহুবার দেখেছি। ফলে ওই প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আসলে কোনো সুযোগ নাই। আমাদের এই সিস্টেমটাকে আরো ডেভেলপ করতে হবে, মানে এনটিআরসি এর প্রোগ্রাম থেকে আরো বেশি ডেভেলপ করার প্রয়োজন আছে, অবশ্যই আছে। এবং আমরা কিন্তু এটা প্রমাণিত, দেখেন এই ঘটনার পর এই যে রেজুলেশনের বিষয়ে আলোচনা আসার পর আপনারা দেখবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু এটার প্রতিবাদে রাস্তায় নেমেছে, বিক্ষোভ করেছে। এটা দিয়ে বোঝার ব্যাপার আছে যে আসলে এই প্রক্রিয়ায় কিছুটা তারা মনে করে যে স্বচ্ছ নিয়োগের কিছু সুযোগ আছে, হ্যাঁ, এবং আমাদের দেশের যে বেকারত্বের ভয়াবহ সংকট, সেই সংকটে যতটুকু সুযোগ আছে সেই সুযোগকে আমাদের দেশের ছাত্র সমাজ কাজে লাগাতে চায়। ফলে এই বিষয়গুলোই আমি বলতে চাই আর কি। জি, মাসুদ রানা, আবার আসবো আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, আপনার কাছে কিছুক্ষণের জন্য আসতে চাচ্ছি যে এনটিআরসি এর মাধ্যমে যখন শিক্ষক নিয়োগ করা হচ্ছে কিছু বিষয়ে সীমাবদ্ধতা রয়েছে বলেই আপনার মনে হয় কিনা? যেমন আমরা যদি একটা সীমাবদ্ধতার কথা উল্লেখ করি, ওই যে একজন ঢাকা ভিত্তিক যিনি ঢাকায় বসবাস করছেন, তিনি হয়তো গ্রামের দিকে গিয়ে কোনো একটা এলাকার শিক্ষক হতে চান কিনা, এই সমস্যাগুলো আপনার কাছে মনে হয় কিনা যেটা সীমাবদ্ধতার মধ্যে পড়ে? দেখেন, সীমাবদ্ধতা সব সিস্টেমেই আছে, কিন্তু কম্পারেটিভলি কোনটায় বেশি কোনটায় কম আপনাকে এটা অ্যানালাইসিস করতে হবে। ওখানে যদি 90% সীমাবদ্ধতা থাকে, এখানে 10% সীমাবদ্ধতা আছে, তাহলে এই 10%কে আমরা কিভাবে সলভ করতে পারি সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, পরিকল্পনা নিতে হবে। এবং আমি শাহেদ ভাইয়ের সাথে এটা কমপ্লিটলি একমত, মাসুদ রানা ভাইয়ের সাথেও একমত যে শিক্ষকদের যে বেতন স্কেল, যে সুযোগ সুবিধা, এটা এতটাই কম এবং ভয়াবহ যে মানবতার জীবনযাপন করতে হয়। এই জায়গাটা আপনি যখন অ্যাড্রেস করবেন এবং এই সুযোগ সুবিধা যখন ইনশিওর করবেন, তখন মেধাবীরাই কিন্তু শিক্ষকতার পেশায় চলে আসবে। আজকে বিভিন্ন জায়গায় মেধাবীরা কেন শিক্ষকতায় আসতেছে না? একজন শিক্ষকতায় না আসার কারণ হচ্ছে ওই যে অপরচুনিটি একবারে এভরিওয়্যার। আপনি দেখেন যে ছেলেটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হতো, যে ছেলেটা টপ লেভেলের ছিল, সেই শিক্ষক হতো আগে, কিন্তু এখন কি হচ্ছে যে সে অন্য পেশায় চলে যাচ্ছে, তার অন্য জবে চলে যাচ্ছে, কিন্তু তার চেয়ে অনেক নিচের লেভেলের লোকগুলো এখানে কম্পিটিশন করতেছে। এই কারণে কিন্তু ডে বাই ডে আমাদের শিক্ষার মানও কি হয়ে যাচ্ছে, কমে আসতেছে। এবং আমি একমত আপনার সাথে যে শিক্ষা কমিশন গঠন করা উচিত। আমাদের কারিকুলাম, আমাদের সিস্টেম, অনেক কিছুকে চেঞ্জ করার সুযোগ আছে,
কিন্তু যতটুকু ভালো আছে সেই ভালোটাকে কেন আমি আবার ক্ষত তৈরি করে পুরাতন জায়গায় ফিরে যাব, এটা বোধগম্য নাই কোনোভাবেই এবং গ্রহণযোগ্য না। এবং এটা গ্রামের অজ পাড়াগার একজন গণ্ড মূর্খ লোকও এটা বিশ্বাস করে যে কমিটির হাতে দিলে সম্পূর্ণরূপে দুর্নীতির আঁকড়া তৈরি হবে এখানে। জি, এই ধন্যবাদ। জায়গাটা শাহেদ আলম। এবং এরকম ভালো মানুষ পাওয়ার আচ্ছা। অপরচুনিটি খুবই রেয়ার। জি, শাহেদ আলম, আপনার কাছে আসতে চাই। এই এতক্ষণ ধরে আলোচনাটা শুনছিলেন যে বেশিরভাগ মানুষ আসলে সন্দেহ প্রকাশ করেছেন, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং আমাদের দুই আলোচক একই কথা একই সুরে বলছেন। ববি হাজ্জাজ, শিক্ষা প্রতিমন্ত্রী, তিনি একটি মন্তব্য করেছেন যে শিক্ষা কারিকুলাম যদি ঠিক করতে হয় এটা ওভারনাইট চেঞ্জ করা সম্ভব না, এটার জন্য সময় দরকার। তো হঠাৎ করে এনটিআরসি এর সাথে যদি আমরা তুলনা করি এই ম্যানেজিং কমিটির, এই দুটির মধ্যে ওভারনাইট এই ডিসিশনটা কিভাবে যাচ্ছে সরকার, এটি যদি একটু ব্যাখ্যা করেন। আমরা ধরে নিচ্ছি এখনো সিদ্ধান্ত হয়নি, তারপরও যদি না, বলেন। অবভিয়াসলি এটা ওভারনাইটে হয়নি। কারণ হলো লেখাই আছে যে 5 আগস্ট, আজকে কত তারিখ? আজকে মনে হয় 9 না 10 না 11 তারিখ। মানে ফরচুনেটলি হোক, এটা কাকতালীয় হোক, এই সিদ্ধান্ত গ্রহণ যেদিন হবে ওই দিন আমি সচিবালয়ে গিয়েছি এবং আমি দেখেছি মিনিস্টারদের, শিক্ষা উপদেষ্টা এবং সচিবের দৌড়ঝাঁপ দেখেছি। বাট সেটা অন্য বিষয়, আমি বলতে চাচ্ছি না সেটা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, এটা তো কোনো এমন না যে হঠাৎ করে গতকালকে রাতে সিদ্ধান্ত নিয়েছে। এই সরকার আসার পর থেকে প্রথমে যে 2-3টা মিনিস্ট্রি তোপের মুখে পড়েছে, তার একটা হলো এডুকেশন মিনিস্ট্রি। এডুকেশন মিনিস্ট্রি মিলন সাহেবকে নিয়ে হেন কোনো ট্রল হয় নাই এবং তার পদত্যাগও প্রথমবার দাবি করা হয়েছে। কিন্তু আজকে আপনি কি দেখছেন, যখন এইচএসসির ফলাফল দিচ্ছে, আপনি দেখবেন ম্যাক্সিমাম রিলসগুলো যদি সোশ্যাল মিডিয়ায় দেখেন, এভরিওয়ান প্রেজিং হিম, যে না, হি ইজ ডুইং সামথিং গুড। সে একটু টাফ, সে তো আমাদের অভিভাবক, বাট টাফ। এই যে আমাদের অটোপাসের একটা কালচার তৈরি হয়ে গিয়েছিল, আমাদের বেসিক এডুকেশন, আমাদের ব্যাকবোনকে ধ্বংস করার জন্য যে কালচার তৈরি হয়ে গিয়েছিল, সেটা তো এবারও ফিরে আসতে চাচ্ছিল। এবার তো এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে পরীক্ষা না নেওয়াই যাবে না। আমি জানি শুধুমাত্র হেড অফ দ্য গভর্নমেন্টের একদম কঠোর অবস্থানের কারণে, এমনকি শিক্ষামন্ত্রী নিজেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে পরীক্ষা স্থগিত করব। ব্যক্তি প্রধানমন্ত্রী নিজে থেকে বলেছেন নো, উই হ্যাভ টু বি স্ট্রিক অন এডুকেশন। সেই স্ট্রিকের ফলাফল তো আমরা দেখলাম। ফলাফলে কিছু মানুষ অকৃতজ্ঞ হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা অনেক সচেতন হয়ে যাবে যে না, যে কোনো সিচুয়েশনে আমার পরীক্ষা আর বন্ধ হবে না, সো আই হ্যাভ টু টেক বেটার প্রিপারেশন। আর উনি যে বললেন যে কমিটি যে দুর্নীতি হবে না, এটার গ্যারান্টি কি? একটা এক্সাম্পল দিই। নির্বাচনের আগে আজকে ফাহাম আব্দুল সালাম লিখেছেন, তারেক রহমান যে ভারতের প্রেসক্রিপশনে এখানে এসে প্রধানমন্ত্রী হচ্ছেন, এমন বক্তব্য কত হাজারবার শুনেছেন, কত শত ভিডিও দেখেছেন, আমার শ্রদ্ধেয় ভাইদের প্রচারণা দেখেছেন। আজকে ভারতের এনভয় তারেক রহমানের কাছে এসে যে বেক করছে, হাত দিয়ে বেক করছে যে প্লিজ আপনি একটু আসেন, এখানে এসে বসেন, 2 নেতা বসেন, ঠিক হয়ে যাবে। তারেক রহমান, আমি দেখলাম পত্রপত্রিকায় শর্ত দিয়েছে যে নো, উই আর ভেরি স্ট্রিক্ট, আমাদের এটা লাগবে, তোমরা যদি এনশিওর করতে পারো তাহলে। উনি ওভার দ্য ফোন না, উনি এখান থেকে ফ্লাইট নিয়ে গেছেন সরাসরি মোদির সাথে আলাপ করার জন্য। আমি ওই ছবিও দেখছি। সো এরকম একটা মানুষকে আপনারা ইন্ডিয়ার প্রেসক্রাইবড প্রাইম মিনিস্টার হিসেবে বলছেন নির্বাচনের আগে, গুজব। এখন অভিযোগ তো অনেক কিছুই আছে, তাই না? আমি কেন বলছি যে যদি কমিটির মাধ্যমে হয়, ইউ গট টু বিল্ড ট্রাস্ট একটা না একটা জায়গায়, যে না, আমার নিয়োগ প্রক্রিয়াটা এনটিআরসি যেহেতু ফেল করতেছে, আমার এমন একটা বডি তৈরি করা লাগবে, স্কলারদের সমন্বয়ে, যেখানে জামায়াত ইসলামের লোকজন থাকবে, অন্য লোকজন থাকবে, কিন্তু স্কলার থাকতে হবে। আমি একটু যোগ করতে চাই যে আমি আপনার সাথে একমত যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রী অনেক স্ট্রিক্ট পজিশনে গিয়েছেন, তারেক রহমান অনেক স্ট্রিক্ট পজিশনে গিয়েছেন, আমরা মেনে নিচ্ছি সেটা। একটা প্রেস কনফারেন্সের একটা রেফারেন্স দিতে চাই। শিক্ষামন্ত্রী নিজে মানবিক নাম্বারের ক্ষেত্রে বিরোধিতা প্রকাশ করেছেন। আমরা এরকম একটা পয়েন্ট দেখেছিলাম যে 31 পেলে 2 নাম্বার বাড়িয়ে মানবিক নাম্বার, এ ব্যাপারে তিনি অসম্মতি জানিয়েছেন। আমরা অবশ্যই এটার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তার এই সিদ্ধান্তের সাথে। কিন্তু সেই সাথে গভর্নিং কমিটি বা ম্যানেজিং কমিটির দিকে যখন এই কোয়েশ্চেনটা যায়, তখন সব সময়ই প্রশ্ন আসে যে সেটির স্বচ্ছতা নিয়োগ করা সম্ভব হবে কিনা, স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে কিনা, এ ব্যাপারে কিভাবে আমরা এনশিওর হতে পারবো? আসলে ওইটাই আমি বলছি যে এনশিওর হওয়ার আগে থেকে আপনি এনশিওর হতে পারবেন না। আমি দিচ্ছি, সাহেব ভাই, আপনি তো দিবেন, আমি জানি, আনটিল দ্য প্রসেস বিন স্টার্টেড। ঠিক একইভাবে বললাম যে তারেক রহমান তো ইন্ডিয়ার প্রেসক্রাইবড প্রাইম মিনিস্টার হওয়ার কথা, শুনেন, ওনাদের গুজব অনুযায়ী। খবরের ভিতরেও একটা খবর থাকে, বুঝছেন? সেই খবরটা হচ্ছে ওই দীর্ঘদিন মাঠ পর্যায়ে না খায় থাকা মানুষগুলোর একটা মানে সংস্থান আর কি। এটা বিএনপি না করতে এখন দল তো ঠিক আছে, মান্নান ভাই, অনেকদিন কত হাজার নেতা কর্মীকে কমিটির সভাপতি করা যাবে,
আপনি চিন্তা করে দেখছেন, এবং তারা 1 বছর 2 বছর অন্তর থাকবে, কিছু নিয়োগ দিয়ে আসবে সব। আমি একটা মাদ্রাসার সভাপতি কামিল পর্যায়ে, এখানে 2 জন ক্লিনার নিয়োগ হবে। এটা মৌখিকভাবে শিক্ষা মন্ত্রণালয় ডিজিকে বলে রেখেছে, মন্ত্রীর নিষেধ মৌখিকভাবে। এটা বিজ্ঞাপন দিয়ে এরকম বোঝায় একটা ক্লিনার নেই, একটা প্রতিষ্ঠান কেমনে চলে? তাহলে আপনি মানে সব কিছু বন্ধ করে রেখে আমরা যখন আমাদের লোক দিতে পারবো, আমাদের ফুল কন্ট্রোলিং আসবে, তখন এগুলো সব চালু করা হবে। শিক্ষা মানে কমিটির, ম্যানেজমেন্ট কমিটির কি করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা আপনি চেঞ্জ করে দিচ্ছেন, আবার আপনি তাদের হাতে ক্ষমতা দিয়ে দিচ্ছেন। তো এ তো একবারেই মানে কি বলবো, শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া। আমি মান্নান ভাইয়ের এই অভিযোগটার একটা ব্যাখ্যা না দিলে এইটা নিয়ে আপনার একটু অনিয়ম হয়ে যাবে, অনাচার হয়ে যাবে। সেটা হলো যে এই যে নিয়োগ প্রক্রিয়ায় নিজের লোক ঢুকানোর যে প্র্যাকটিস, এইটা বাংলাদেশ জামাত ইসলামের চেয়ে আর কে করতে পারে ভালো? ইসলামী ব্যাংকের যে অভিযোগ প্রধানমন্ত্রী বলছেন, আমি তো বলছি না যে কমিটিতে দেন আমাদেরকে, আমি কিন্তু আপনার সাথে আমি করি নাই। কমিটি এই যে আপনি একটা উদাহরণ দেই, যে ফকিরহাটের একটা সংবাদ দেখছি, ইমামের যে ভাতা দিচ্ছে না সরকার ইমাম মুয়াজ্জিনদের, তো সেই ভাতার এর আগে তো আপনারা সংবাদ দেখেছেন যে স্কুলের জন্য বরাদ্দকৃত বাইসাইকেল নিজের মেয়ের নামে, ছেলের নামে বরাদ্দ নিয়ে ফেলেছে জামাত ইসলাম, রাইট? তো তারপরে ওই যে চাল, তারপরে কি যেন, এগুলাও তারা নিচ্ছে, অভিযোগ আসছে। আজকে আমি গতকালকে ফকিরহাটের একটা সংবাদ আমার কাছে একজন এসছে, আমি পাবলিক মিডিয়াতে দেই নাই, সেটা হলো ইমামদের যে ভাতা দেওয়ার জন্য সরকার যে বিধান করেছে, তো ওই মসজিদের ইমাম যিনি আছেন উনি তো লোকাল কমিটি থেকে পান, মানে বেতন পাচ্ছিলেন। এখন ওই ভাতার যেহেতু বিষয়টা আসছে, উনি ওনার নিজের ভাইকে মুয়াজ্জিন বানায় লিস্ট জমা দিয়ে ফেলছেন আর কি, এবং জামায়াত নেতার ভাই এটা। তো এখন এটা আমি বলি, আপনার দলের কর্মী আপনারা কি করেছেন, পানিশমেন্ট দিয়েছেন এই ইমাম নিয়োগের জন্য টাকা নেওয়ার জন্য, একবারে মানুষের কাছ থেকে। এইগুলো বলে আপনি শিক্ষার মান নিয়ে আলোচনা করছেন, এরকম দিলে আপনি একটা দিতে পারবেন, আমি বলছি সর্বাঙ্গে ব্যথা। আপনি মূলত ওষুধ দেব কোথায়? বিএনপির আমরা যেই দলটার কাছ থেকে নিবারণের একটা পথ আর কি, এটা আপনি বলতে পারেন। যেই দলটার কাছ থেকে নৈতিকতা, আমি মিলন সাহেবের সাথে কাজ করেছি ইউনিভার্সিটি লাইফেও, স্টুডেন্ট লাইফে, তখন কাজ করেছি ইসলাম বিশ্ববিদ্যালয়ে। আমি যখন পড়তাম উনি গিয়েছেন, প্রতিমন্ত্রী ছিলেন। আমি ওনাকে যতটুকু চিনি, আমার মনে হয় না যে উনি স্বেচ্ছায় এই কাজটা করতেছেন, সামহাও ওনাকে দিয়ে হয়তো করানো হচ্ছে। কোনো একটা চাপ মাঠ পর্যায় থেকে আছে, এমপিদের থেকে হোক, অন্য অন্য নেতা কর্মীদের থেকে হোক, তারা কি খেয়ে বাঁচবে? তাদের তো বেঁচে থাকার অবলম্বন দিতে হবে। অনেকেই তো অনেক কিছু পেয়েছে। আপনার কাছে আসতে চাই যে এই যে বারবার ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান বলছেন যে মাঠ পর্যায়ে নেতা কর্মীদের চাঙ্গা রাখা এবং তাদেরকে কিছুটা সুবিধা দেওয়ার জন্য সরকার এমন সিদ্ধান্তের দিকে যাচ্ছে, এই ব্যাপারে আপনি কতটুকু একমত? দেখেন, আমি একটা কথা মানে এক্ষেত্রে বলতে চাই। একটা হচ্ছে যে ধরেন ওনারা তো আসলে যে ইয়েতে আলোচনা করছেন, আমার পক্ষে মানে এভাবে পুরোটা আলোচনা না করে আমি মূল কথাটা যেটা বলতে চাই, মানে যেটা আমরা বুঝি বা আমরা দেখছি আর কি, সেটা মৌলানা ভাসানী অনেক আগেই বলেছিলেন যে উনি রাজনীতিকে বলেছিলেন একটা মহৎ কর্মপ্রয়াস, এবং বলেছিলেন রাজনীতির কেন্দ্রে থাকবে মানুষ। কিন্তু আমাদের দেশের মানে শাসন ক্ষমতা আমরা যদি দেখি গত 55 বছরের কথাই আমি বলবো, তাহলে রাজনীতির কেন্দ্রে কিন্তু ক্ষমতা, লাভ, লুটপাট, দুর্নীতি এগুলা কিন্তু অনেকটা কেন্দ্রে চলে এসেছে। যে কারণে আমরা দেখি ধরেন নির্বাচন হয়ে গেছে টাকার খেলা, পেশি শক্তির খেলা। এবং নির্বাচনের ক্ষেত্রে নির্ধারণ করার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি যে যার টাকা আছে, বড় ব্যবসায়ী, হ্যাঁ, মানে মাঠের রাজনৈতিক কর্মীর চেয়ে ব্যবসায়ীদেরকে কিন্তু ধরেন তারা নির্বাচনে প্রার্থী হচ্ছিল। এই ধরনের প্রার্থীর সংখ্যা আমরা দেখি, সেটা পার্লামেন্টের দিকে তাকালে আমরা বুঝি যারা মন্ত্রী বা যারা এমপি তাদের একটা বড় অংশ হলো ব্যবসায়ী। ফলে রাজনীতি একটা লাভের জায়গা হয়ে গেছে এবং ধরেন একটা সুযোগ সুবিধার জায়গা তৈরি হয়ে গেছে। এই নীতিতে যখন একটা রাষ্ট্র পরিচালিত হয়, দেশ পরিচালিত হয় এবং রাজনৈতিক দলের মধ্যেও যখন এই চর্চাটা থাকে, তখন আমার মনে হয় যে এখানে একটা বড় ক্রাইসিস তৈরি হয় আর কি। সেই ক্রাইসিসের কিন্তু নানান ধরনের প্রতিফলন আমরা মানে ক্ষমতাসীন যে দলই ক্ষমতায় থাকে তাদের ক্ষেত্রে আমরা দেখি। বিএনপির ক্ষেত্রে আমরা আমার মনে হয় যে এই জায়গাগুলো আছে বা এই জায়গাগুলো আমরা দেখছি আর কি। বা জামাতও শতলোকের শাসন বলতো, কিন্তু এখন আমরা দেখছি শতলোকের শাসন বললেও তারা যখন এখন ক্ষমতার কাছাকাছি এসেছে, তখনও কিন্তু তাদের অনেক ধরনের আমরা মানে তাদের মানে অভিজ্ঞতার মধ্যে আমরা দেখছি তারাও ক্ষমতার আরেকটা বিষয়ে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই মাসুদ রানা। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে ফলে এই দিকটা কিন্তু ধরেন বেসিক জায়গা আছে যার কিন্তু প্রতিফলন আমরা কিন্তু নানানভাবে দেখতে পাচ্ছি।
এবং আমরা দেখছি যে ধরেন দলীয় লোকদেরকে এই যে নিয়োগ দেওয়া, দলীয় লোকগুলোকে ধরেন নানান জায়গায় বসানো, হ্যাঁ, এবং এগুলাকে তাদের প্রধান জায়গা করে ফেলা। আজকে আমি দেখলাম যে ওয়াসার এমডি, কুমিল্লার ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সেখানকার বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম আশিকুর রহমান ওয়াসিম, ওনার নাম মনে হয় সম্ভবত, ওনাকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে উনি বিএনপির জেলা সেক্রেটারি, কেন ওয়াসার উনি চেয়ারম্যান হবেন? হ্যাঁ, এই ধরনের ব্যাপার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর কি। জি, আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজারদের তালিকা বাতিলের দাবিতে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাঙচুরের মতো একটি ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা একটি কোম্পানির মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মারামারির মামলায় 3 জামাত ইসলামী নেতাকে কারাগারে নেওয়া হয়েছে। এসব কি আসলে রাজনৈতিক দ্বন্দ্ব, ভাগাভাগির দ্বন্দ্ব, না হলে আসলে কি, কোন ধরনের দ্বন্দ্বের শিকার হচ্ছে? হ্যাঁ, অবশ্যই এটা আমার মনে হয় যে তাদের নিজেদের ভাগ বাটোয়ারাটি একটা দ্বন্দ্ব, সেটা আমরা দেখতে পাচ্ছি আর কি। সেগুলোর কিন্তু প্রতিফলন আমরা সমস্ত ক্ষেত্রেই দেখছি। আমরা দেখবো যে আপনি বললেন ফুলছড়ির ঘটনা বললেন, একই ঘটনা কিন্তু ওই আপনার কি বলে সুন্দরগঞ্জেও ঘটেছে, গাইবান্ধার সুন্দরগঞ্জেও কিন্তু ওখানে বিক্ষোভ করেছে ছাত্রদল, যুবদল, এরা বিক্ষোভ করেছে। আমি দেখলাম যে মাগুরাতে কিন্তু বিক্ষোভ হয়েছে একই ঘটনায়, হ্যাঁ, যে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার যাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে, এই নিয়োগের ক্ষেত্রে তারা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ নিয়ে এসেছে। এবং এই যে কথাটা আমরা দেখলাম যে ময়মনসিংহের এখানে মুরগির বিষটা নিয়ে মারামারি, এবং সেখানে এই ঘটনাকে কেন্দ্র করে যে আমাদের 3 জনকে কারাগারে যেতে হয়েছে। তো এইগুলো আমরা মনে করি, এবং ক্যাম্পাসে আমরা যা দেখছি আর কি বিশ্ববিদ্যালয়ে, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মানে এই যে আমরা যে ধরেন শিবির এবং ছাত্রদলের যে সংঘর্ষ দেখছি, সেটাও আমাদের কাছে মানে এই যে ধরেন দীর্ঘদিন পর আবার আসলে ক্যাম্পাস কারা দখলে নিবে সেটারই কিন্তু একটা দ্বন্দ্ব, সেটা চলছে আর কি। হ্যাঁ, এখানে এই ক্ষমতা দখল এগুলারই একটা প্রতিফলন আমরা কিন্তু দেখছি, এবং আমরা ভীষণভাবে আশঙ্কিত হচ্ছি, কারণ আমরা এই দখলদারিত্বের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। এই কারণটা আসলে কি মনে হয়, এই ধরনের দ্বন্দ্বগুলো আসলে কেন হয়? ক্ষমতার দ্বন্দ্ব, কে আধিপত্য রাখবে, কার ক্ষমতা থাকবে, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে কার ক্ষমতা থাকবে, কার দখল থাকবে, হলগুলো কার দখল থাকবে, ছাত্রগুলো তার মিছিলে আসবে কিনা, এবং এই মিছিলে দুটি আসতে হলে ঘটনার তাকে কথা সেই যদি দখলে আমরা রাখতে হবে, তাকে স্পেসিফিক্যালি সিট দিতে হবে, এই বিষয়গুলো আছে আর কি। আচ্ছা, ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে যে আমাদের ঘটনাগুলো ঘটছে, আমি আসতে চাই শাহেদ আলম আপনার কাছে। যে বারবার অভিযোগগুলো আসছে যে ক্ষমতার দ্বন্দ্ব এবং ক্ষমতার ভাগাভাগি, এই বিষয়গুলোর কারণে এই ধরনের বিচ্ছিন্ন কিছু ঘটনা এবং বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। 2টি উদাহরণ আমি দিলাম, এই যে গাইবান্ধার ফুলছড়ি এবং ময়মনসিংহের ফুলবাড়ি, এই 2টি ঘটনা প্রসঙ্গে আপনি কি বলবেন, কেন ঘটছে? আমি এগুলাকে একেবারেই খুব বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি। এই কারণে দেখি যে দেখুন, আমাদের মানুষ 18 কোটি মানুষ, হ্যাঁ, 18 কোটি মানুষের যে ইকোনমি, সেই ইকোনমি আপনাকে দেখতে হবে পুরো সাউথ এশিয়াতে, ইভেন পাকিস্তানের চেয়ে বিগ ইকোনমি আমাদের, নেপাল তো ধারে কাছেও নাই। সো এই ইকোনমিটা, আমাদের যে ইকোনমিক অ্যাক্টিভিটি, সেখানে এত প্রায় 18 কোটি মানুষের যে প্রতিনিয়ত বেঁচে থাকার যে সংগ্রাম, এই সংগ্রামের এই দ্বন্দ্ব কবে ছিল না, কোন কালে ছিল না? আপনি মুরগির বিষটা বলছেন, হইতে পারে শোনাইতে পারে যে মুরগির বিষটা নিয়ে কেন এত এই মুরগির বিষটা থেকে যে সার হচ্ছে, মাছের খাবার হচ্ছে, ইটস এ মিলিয়নস অফ ডলার বিজনেস। আমরা একটা সময় মনে করি গার্মেন্টসের ঝুট নিয়ে কেন এত মারামারি, ঝুট তো ফেলে দেওয়া জিনিস, কিন্তু এটাও মানে বিলিয়নস অফ ডলার বিজনেস। হ্যাঁ, আপনি ঝুট, অব্যবহৃত কাপড় চোপড় কেমনে আপনি ওই কাটাকুটা এগুলা দিয়ে করবেন, রিসাইক্লিং করে অন্য কিছু তৈরি করবেন। এই যে লোকাল ফ্যাক্টরগুলো, রিসাইক্লিং ফ্যাক্টরগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মোস্টলি দেখা যায় যে বাংলাদেশের এটার মানে হিস্টোরিক্যালি এইটার কোনো সিস্টেম নাই। এটা পলিটিক্যাল যাদের ইনফ্লুয়েন্স বেশি, তারাই এটার নিয়ন্ত্রণ করে। নারায়ণগঞ্জ বলেন, আশুগঞ্জ বলেন, আপনি একটা কোম্পানিতে ঝুট নিতে যান, আপনি মানে ধরেন আপনি অ্যাজ এ নিউ বিজনেসম্যান আপনি বললেন যে আমি একটা ঝুটের ব্যবসা করব, দেখি তো কেমন এই যে পুরাতন কাপড় চোপড় ফেলে দেওয়া কাটাকুটা কাপড় চোপড়, আপনি ঢুকতেই পারবেন না এলাকায়। আপনি দেখবেন যে ওখানে অন্তত 20 জন স্থানীয় মাস্তান যারা প্রভাবশালী, তারা অলরেডি লাইন দিয়ে রাখছে, এমনকি মালিকদেরকে তারা হুমকি ধামকি দিয়ে রাখছে যে তোর গার্মেন্টসের ঝুট যেন অন্য কারো কাছে না যায়, আমার ভ্যানেই আসবে। তো মুরগির বিষটাও হয়তো একই, আমার মনে হয় গরুর বিষটারও বিজনেস এরকম, আমার মনে হয় অন্যদের। তো আমি বলছি কি, আমি বিচ্ছিন্নভাবে বলছি এই কারণে কি আমাকে দেখতে হবে এই কম্পিটিশন নট আনফেয়ার, ইটস এ ফেয়ার কম্পিটিশন। সেখানে জামায়াত ইসলামীর লোকজন থাকবে,
বিএনপি থাকবে, পতিত আওয়ামী লীগেরও সাধারণত পরিচয় আমরা লুকিয়ে দেখি থাকবে। বিরোধী দল বিক্ষোভ করে থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম সরকারি দলের নেতাকর্মীরা ভাঙচুর করছে। তো এসব কি আসলে অনিয়মের প্রতিবাদ না, অনিয়ম হিসেবে না, আপনাকে আপনি দেখতে হবে দেখেন যে নাকি? 17 বছর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে থাকার পর ইউনূসের আমলে সবগুলো জামাতের নিয়ন্ত্রণে ছিল। এখন বিএনপি সরকার আসছে, তারা লোকালি কম্পারেটিভলি অনেক বেশি নির্যাতিত, মার খাওয়া, জেল জুলুম খাওয়া, সো তাদের দাবি দাওয়াগুলোও সামনে চলে আসছে যে তুমি একলা খাবা কেন, এটা দাও, আমাকে দাও, মানে আমাকেও ফেয়ার শেয়ার দাও। ফেয়ার শেয়ার যদি না দিতে যাই তাহলে তখন দ্বন্দ্বটা তৈরি হয়, সেটা বিশ্ববিদ্যালয়ের হল বলেন আর 20টার ভাগাভাগি বলেন। 5 তারিখের পরে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে কি ছাত্রদল ফেয়ার শেয়ার পেয়েছিল কিনা শিবিরের কাছ থেকে? না, সাধারণ ছাত্রের মুখোশ পড়ে যে না আমরা ছাত্র রাজনীতি চাই না, আমরা আগে যারা আছি আমরাই থাকবো, নিয়ন্ত্রণ করব। এই ফেয়ার শেয়ারটার কালচার যদি আমাদের তৈরি হয় তাহলে আমার মনে হয় এই বিচ্ছিন্ন ঘটনাগুলো অনেকখানি বন্ধ হয়ে যাবে। আমি এটার পক্ষে, এটা নিয়ে হানাহানি থাকুক, এইটা নিয়ে কামড়াকামড়ি থাকুক, ইট শোজ দ্যাট ইওর ইকোনমি ইজ ভাইব্রেন্ট। ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, জামাতে ইসলামী কি ভাগ বাটোয়ারাতে একটু এগিয়ে আছে? এই ব্যাপারে আপনি যদি একটু যোগ করেন। আমি এটা ক্লিয়ার করছি। বিষয়টা হচ্ছে যে জামাত ফেরেশতাদের দল না, এটা আমাদের আমির কিন্তু বলেছেন। আমাদের ভুল ত্রুটি হতে পারে, কেউ যদি অন্যায় করে আমরা সেটাকে কি করি না, মানে লালন করি না এবং প্রশ্রয় দিই না। কথা খুব ক্লিয়ার। আমরা এই যে ফেয়ার শেয়ার কথাটা বলেছেন, এটা হচ্ছে আনইথিক্যাল। আচ্ছা, কেন ভাগাভাগি করবেন? আপনি ছাত্রই না ইউনিভার্সিটি, আপনার সিট কেন লাগবে? আপনি তো ইউনিভার্সিটির ছাত্রত্বই নাই, আপনি সিট ভাগাভাগি করার কি আছে এখানে? ছাত্রত্ব শেষ হয়েছে, ডাকসুর নির্বাচিত অনেকগুলো প্রতিনিধি তারা ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ছবি তুলে ফেসবুকে দিয়ে বের হয়ে চলে গেছে। ছাত্র শিবিরের থেকে নির্বাচিত প্রতিনিধি এরকম অনেক রয়েছে, তার থাকছে না, বলছে যে না এটা আমার তো টাইম শেষ, এখন আমার ছোট ভাইয়ের জন্য আমি সিট ছেড়ে দেবো। কিন্তু আদু ভাইদের দিয়ে যতক্ষণ ছাত্র রাজনীতি করাবেন তখন তো এটা হবেই। আর মুরগির বিষটা বলেন যে বলেন, এই বিষয়টা আমি মনে করি যে জিনিসটা হয়েছে যে সব জায়গায় যে একটা দখল করে নিতে হবে। আমরা তো এখন 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আছি, কাউকেই ছোটখাটো কোনো জায়গায় যে একটু মানে ব্যবসা বাণিজ্য করে খাবে এই জায়গাটুকু ওনারা দিতে চান না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আসলে যার জামাতে কারণে ইসলামী ওনারা প্রতিপক্ষকে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য এই মামলাটা করে, গ্যাঞ্জাম তৈরি করে মামলা করে মূলত এই লোকগুলোকে তার রুটি রুজি থেকে কি করলেন, বঞ্চিত করলেন। এটা হচ্ছে মূল ব্যাপার। আর গাইবান্ধাতে যেটা হয়েছে এটা তো সরকারি কাজে হস্তক্ষেপ। একটা টিওনো, তার ইওনোর এই যে কার্যালয় ভাঙচুর করতে পারে, ইতিপূর্বেও আছে 5ই আগস্টের পরে মানে থানায় আক্রমণ করে আসামি ছিনতাই করে নিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে উত্তরবঙ্গে। তো এখন যে আমরা যে ক্ষমতায়, এটার একটা গরম আছে না, এটার একটা ভাবসাব আছে না, এই ভাবসাব দেখানোর জন্য অনেক কিছু আগেই মর্নিং শোজডাডো এই এক জায়গায় ভাঙচুর করে সারা বাংলাদেশের যত অফিস আছে সব জায়গায় একটা মেসেজ দিতে চাচ্ছে, যদি আমাদের কথা না শোনো, যদি তুমি জাস্টিস কিছু করতে চাও, যদি তুমি বিরোধী মত কাউকে যদি এখানে প্রশ্রয় দিতে চাও, ফেয়ার করতে চাও, তাহলে কিন্তু তুমি থাকতে পারবে না। এবং ফোনে হুমকি দেওয়া হচ্ছে, এটা তো পাবলিশড হয়েছে, ইওনোকে হুমকি দেওয়া হচ্ছে, আমি আপনাকে দেখে নেবো আপনি কিভাবে এখানে থাকেন। বিএনপির থেকে তালিকা দেওয়া হয়েছে, সেই তালিকা অনুযায়ী আপনি এই মানে কি আইডি কার্ড যেটা দেওয়া হবে সেটার মানে যারা কাজ করবে তাদের তালিকা আপনি পাবলিশ করলেন, ফ্যামিলি কার্ডের। তা ফ্যামিলি কার্ডের তালিকা যদি এটা এইভাবে কেন সরকারকে, তাহলে বিএনপি যদি দলীয় কর্মী হিসেবে তার ওয়ার্ড পর্যায়ে দিয়ে দিত তাহলে তো এগুলোর কোনো মানুষের এটা এই সরকারি লোকগুলোকে একটা মারপিটের ব্যবস্থা হতো না, সরকারি কাজে ভাঙচুর হতো না। এটা দলীয়ভাবে নিয়ে নেন আপনারা, দরকার কি ওই অফিস থেকে প্রত্যাহার করে কালকে বিজ্ঞাপন দিয়ে দেন, দিয়ে এটা মানে চেঞ্জ করে নেন যে এখন আর ওটা ওইভাবে হবে না, এটা নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছে, আমরা অনেক ক্ষুধার্ত, আমাদের ক্ষুধার যন্ত্রণায় 17 বছরে একবারে শেষ হয়ে গেছি, প্লিজ এখন এগুলো আমাদেরকে করতে দেন। এদেশে বিএনপি ফার্স্ট, মান্নান ভাই সবার আগে বাংলাদেশ বলছে না, সবার আগে বাংলাদেশ বলে, সবার আগে বিএনপি। আমি আবার আসব আপনার কাছে এই প্রশ্নে। মান্নান ভাই ওই যে আপনাদের ফ্যামিলি কার্ড তো দরকারই নাই, তো ফ্যামিলি কার্ড আমরা তো চাচ্ছি না, আপনাদের ফ্যামিলি কার্ড বলে আপনারা নির্বাচনের আগে আমরা চাচ্ছি না। ফ্যামিলি কার্ডের নামে যে দুর্নীতি হচ্ছে, পুকুর পাড়ে যে কার্যক্রম চলছে এগুলো বন্ধ করুন। দেখেন আমি একটা কথা বলি, সরকারি দল বিরোধী দলকে দোষ দিচ্ছে এবং বিরোধী দল সরকারি দলকে দোষ দিচ্ছে, কিন্তু এগুলার মধ্য দিয়ে দেশে যে বিষয়গুলো হচ্ছে সেগুলো কিন্তু খুব মারাত্মক। আমরা ধরেন অনেক বিষয় জনগণ দেখি, হ্যাঁ সাধারণভাবে চোখে পড়ে, আবার অনেক বিষয় আছে যেগুলো কিন্তু জনগণের সামনে অতটা চোখে পড়ে না। এই যে ধরেন জ্বালানি আমদানিকে বেসরকারি খাতে তুলে দেওয়া হচ্ছে, এটার ফলাফল আসলে বাংলাদেশে কি ধরনের পড়বে, অতীত ইতিহাস কি বলে? আমরা দেখছি যে আমাদের রাষ্ট্রায়ত্ত 40টা কলকারখানা এখানে বেসরকারি খাতে তুলে দেওয়া হচ্ছে, বিদ্যুৎ বিতরণ খাতকে বেসরকারি খাতে তুলে দেওয়া হচ্ছে,
তারপরে হচ্ছে আপনার রেলওয়ে খাতকে বেসরকারি খাতে তুলে দেওয়া হচ্ছে, আমাদের ঔষধের যে অত্যাবশ্যকীয় তালিকা এবং মূল্য নির্ধারণ পদ্ধতি সেটা বাতিল করে দেওয়া হলো। এটার ফলাফল বাংলাদেশের জনগণের উপর কি পড়বে? মার্কিন বাণিজ্য চুক্তি, সেটার ফলাফল এই যে আমরা যে এলপিজি গ্যাস কিনছি, আমরা গম কিনছি বেশি দামে, আমরা বোয়িং জাহাজ কিনছি, এগুলার ফলাফল বাংলাদেশের কি পড়বে, এইগুলা নিয়ে কিন্তু আলাপ আলোচনা জনগণের মধ্যে আমরা নিয়ে যেতে পারছি না। আসলে এটা আমাদের কি লাভ হবে না আমাদের ক্ষতি হবে? ইতিমধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে জ্বালানি তেলের আমদানি এবং বিপণনে বেসরকারি খাতে যে দেয়া হচ্ছে এটা আসলে কতটা আমার মনে হয় যে এগুলা দেশের জন্য কার্যকরী, ইতিহাস কি বলে এবং আমাদের এটা কি ব্যবসায়ী সিন্ডিকেটের হাতে ছেড়ে দেওয়ার জন্য এটা করা হচ্ছে কিনা, সরকারের সিদ্ধান্তটাকে আপনি কিভাবে দেখেন? যদিও এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এই ব্যাপারে প্রসেস চলমান রয়েছে এই বিষয়ে কি দেখেন? আমাদের দেশে আমি যদি ইতিহাসটা বলি যে এলপিজি আমাদের দেশে ব্যবহার হয় 1970 সাল থেকেই। 2008 সালের পর থেকে এটাকে একটা ব্যাপক পরিসরে নিয়ে আসা হয়। তো এখন আসলে তখন বলা হলো যে সরকারি এবং বেসরকারি উদ্যোগে এই এলপিজি আমদানি করা হবে। এখন আমাদের দেশের 76% এলপিজি আমদানি করে বেসরকারি কোম্পানি এবং 5টা কোম্পানি মাত্র। এবং এই কিছুদিন আগে দেখেছেন যে সরকার এলপিজির দাম কমালো এবং তারা বললো যে 1340 টাকা বা এর মধ্যে এলপিজির দাম নির্ধারণ করলো। কিন্তু কোনো মানে বাজারে গিয়ে আপনি কিন্তু এর চেয়ে 300-400 টাকা বেশি টাকা দিয়ে আপনাকে কিন্তু এলপিজি ক্রয় করতে হয়েছে। এবং এই যে সিন্ডিকেটের হাতে আমরা জিম্মি হয়ে যাই, তো এই ঘটনা কিন্তু ধরেন এটা একটা অভিজ্ঞতা যে আমরা দেখি যে কোম্পানির হাতে বা এই যে বড় বড় ব্যবসায়ীদের হাতে যখন ধরেন এই ধরনের সুযোগ করে দেওয়া হয়, তখন কিন্তু জনগণ অল্প কিছু প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে যায়। এই জিম্মি তো আওয়ামী লীগ সরকারের সময় আমরা এসালম গ্রুপের কাছে হয়েছি, এই জিম্মি তো আমরা ওই যে সামিট গ্রুপ, বেক্সিম গ্রুপ এদের কাছে আমরা হয়েছি, ঠিক না? এই ধরনের আমরা দিয়েছে যে এখন সরকারিভাবেও এলপিজি আমদানি করা হবে না, এখন এলপিজি ক্ষেত্রে সরকার আমদানি করবে এবং সেটা বাড়িয়ে দেবে, এমন একটা সিদ্ধান্ত এসেছে। যদি আমি আজকের আপডেটেড নিউজটা আপনাকে বলি, হ্যাঁ, সরকার বলছে যে তারা দুটাই আছে, জ্বালানি আমদানির খাতকে তারা বলছে যে একটা অভিযোগ এসেছিল যে শুধু বসুন্ধরাকে দেওয়া হচ্ছে, যে বসুন্ধরার কথা শুধু এসেছিল, সে বলছে যে শুধু বসুন্ধরা না, সে হচ্ছে আপনার অন্যান্য কোম্পানিও তারা এই করতে পারবে, তাদের কাছে এই সুযোগটা আছে যে করবে তারা। হ্যাঁ, তো এলপিজির কথা, হ্যাঁ এলপিজি আমদানি করবে, কিন্তু আপনার চিত্রটা কি, কোথায় গিয়ে দাঁড়াইছে? সরকার তো এই কথা বলেছিল 2008 সালে, কিন্তু এখন এসে দেখছি কি কারা আসলে এলপিজি আমদানি করছে। এই বিষয়গুলো আমাদের ধরেন মানে আমাদের করার ব্যাপার আছে, প্রত্যেকটা জায়গায় আমি এই কথাটা মানে এই দিকগুলো আমাদের খেয়াল রাখার ব্যাপার আছে, না হলে আমাদের কি হবে? আমরা বারবারই বলেছিলাম, আমরা আপনারা জানেন যে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির পক্ষ থেকে দীর্ঘদিন আন্দোলন করেছিলাম। আমরা বলেছিলাম যে বাপেক্সকে শক্তিশালী করতে হবে, পেট্রো বাংলাকে শক্তিশালী করতে হবে, আমদানি নির্ভরতা থেকে কমিয়ে জাতীয় সক্ষমতা বাড়াতে হবে। এই জাতীয় সক্ষমতার বাড়ানোর প্রশ্নটা কিন্তু সবসময় শাসক গোষ্ঠীকে অবহেলা করেছে। বিভিন্ন সময় আমরা বিদেশি কোম্পানিকে আমাদের গ্যাস ইজারা দিয়েছি, আমাদের দেশের কয়লাকে ইজারা দিয়েছি, আমাদের দেশের বন্দরকে ইজারা দিয়েছি, এবং অনেক ধরনের ভুয়া কোম্পানিকেও আমরা বিভিন্ন সময় এই ইজারা দেওয়া লিজ দেওয়ার ছিল। যেমন এসএ কোম্পানিকে আপনারা জানেন চট্টগ্রাম বন্দর লিজ দেওয়া হয়েছিল, 198 বছরের জন্য লিজ দেওয়া হলো, পরে এটা নিয়ে আন্দোলন করে বাতিল করা হলো, দেখা গেল এসএ কোম্পানি একটা ভুয়া কোম্পানি। ফুলবাড়ির যে কয়লা সেটা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলন করে এশিয়া এনার্জিকে দেওয়া হবে, সেটা 94% পাবে তারা, 6% পাবো আমরা। এটাতে বাংলাদেশের কি লাভ? এবং বিভিন্ন সময় বেসরকারি বিদেশি কোম্পানিগুলোকে আনা হয়েছে যে আমরা দেশি সক্ষমতা নাই, কিন্তু আমরা বিদেশি কোম্পানিগুলোকে এনেও দেখেছি আমাদের কি ভয়াবহ অবস্থা হয়েছে। নাইকো দুর্নীতির কথা আমরা কেউ ভুলে যাই নাই। হ্যাঁ, নাইকো দুর্নীতির মামলা, একটা অক্সিডেন্টালের যে মানে ছাতকে যে ক্ষতি, সেটার ক্ষতিপূরণ আমরা পাই নাই, কনকোফ্লিক্স, এই ধরনের নানান প্রতিষ্ঠানকে আমরা ডেকে নিয়ে এসেছি। আমি যে কথাটা বলতে চাই যে আমাদের যদি জাতীয় সক্ষমতা না বাড়ানো হয়, আমরা যদি আমদানি নির্ভরতাই আমাদের মূল জায়গা থাকে, তাহলে এই নীতিতে আওয়ামী লীগ চলেছে, এই নীতিতে ইউনূস সরকার চলেছে, এই নীতিতে বিএনপি অতীতে চলেছে, তাহলে এই নীতিতে চলার মধ্য দিয়ে আমাদের জাতীয় সক্ষমতা বাড়ছে না? আমরা এই যে ধরনের এই সংকটে পড়ছি বারবার। আমরা দেখছি যে কি সরকার বলছে যে আমাদের গ্যাসের সংকট, ঠিক আছে, তাহলে কয়লা তেলের মজুদ আছে কিনা এটা কিন্তু দেখার বেসিক ম্যানেজমেন্ট বলে একটা কথা আছে। এই বেসিক ম্যানেজমেন্টের কাজ এই মন্ত্রণালয় কেন করলো না? এই মন্ত্রণালয় অনেক বেশি ব্যস্ত বিদেশি কোম্পানির সাথে তারা কি ধরনের চুক্তি করবে, এই মন্ত্রণালয় অনেক বেশি ব্যস্ত তারা এই যে বেসরকারীকরণ করবে কিনা, বেসিক ম্যানেজমেন্ট করার ব্যাপারটা করেনি, যার কারণে দেখেন কি ভয়াবহ সংকটের মধ্যে বাংলাদেশ এখন পড়ছে। এই সংকট বাংলাদেশের একটা ভয়াবহ সংকট, বিদ্যুৎ ক্ষেত্রে, গ্যাস ক্ষেত্রে। শাহেদ আলম, আপনার কাছে আসতে চাই, বেশ কয়েকটি অভিযোগ শুনলেন, আপনি যদি কিছু উত্তর দিতে চান এই প্রসঙ্গে, ব্যবসায়ী সিন্ডিকেটের বিষয়টি যদি বলেন যে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে যে সিন্ডিকেটের অভিযোগটি আসছে, সেটি আসলে কতটা সরকার প্রতিহত করতে পারবে বা সিদ্ধান্ত বাস্তবমুখী হবে?
দেখুন, আমি তো সব বিষয়ে বিশেষজ্ঞ না, কিন্তু আমি আমার বাম রাজনীতি করে যেসব বন্ধুরা, ওনাদের দেখতে আমার খুব ভালো লাগে, কারণ ওনারা একটা ইউটোপিয়ান একটা কল্পনার জগতে বসবাস করেন, যেটার প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে এটার কোনো সলিউশন নাই। হ্যাঁ, বা আমাদের যে এই যে তেল গ্যাস বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটি, দে হ্যাভ ডান সাম গুড ওয়ার্কস, আমি অতীতের আন্দোলনের কিছু। কিন্তু আপনাকে দেখতে হবে যে টেকনোলজি ট্রান্সফার বলে একটা শব্দ আছে। আপনি জানেন চীন 1980 সালে বাংলাদেশের এই গ্রামগঞ্জের চেয়েও অনুন্নত ছিল। তারা টেলিভিশন দেখতে পারতো না, রঙিন টেলিভিশন দেখতে পারতো না। ওখানে লিকুয়েন নাকি ভদ্রলোকের নামে ভুলে গিয়েছি, ওনারা জাপানে গিয়েছিলেন। জাপানে যেয়ে ওই ইনস্ট্রাকশন দিয়েছিলেন সরকারি টিভি ক্রুকে যে জাপানের মানুষ যে ঘরে ঘরে নিপ্পন টিভি দেখে, এটা ভালো করে প্রচার করবা, যেন আমার দেশের মানুষের এই আকাঙ্ক্ষাবোধ তৈরি হয় যে আমাদেরও রঙিন টিভি দেখার সক্ষমতা একদিন তৈরি করতে হবে। 80-র দশকের পর হাজারে হাজারে লক্ষ লক্ষ চীনা নাগরিক যারা আমেরিকায় ছিল, ইউরোপে ছিল, তাদেরকে গভর্নমেন্ট সাবসিডি দিয়ে দেশে নিয়ে আসে। কেন? তুমি যে টেকনোলজি যেটা শিখেছো, ওই টেকনোলজিটা এখানে এসে আমার লোকালের সাথে মার্জ করো, শেখাও। তো আমাদের যে দেশীয় প্রযুক্তি, দেশীয় উদ্ভাবন, এটা করতে গেলেও আমাদের বাইরের একটা কোম্পানিকে এখানে আনতে হবে, তার এক্সপার্টিস আমার সাথে মিঙ্গেল করতে হবে। এক্সাম্পল হচ্ছে ওয়ালটন। ওয়ালটন যখন বাংলাদেশে এসছে তখন এটা কোরিয়ান একটা কোম্পানি ছিল, লোকালি এখন সক্ষমতা অর্জন হয়েছে, এখন এটার মালিকানা বাংলাদেশের। বাংলাদেশ নিজেই এখন অনেকগুলো ব্র্যান্ড তৈরি করে ফেলেছে। সো আপনি যদি টেকনোলজির মিঙ্গেলটা না করেন, ইউ উইল নেভার প্রসিড ওয়ান। আমরা স্বপ্ন দেখি, আমি অন্তত স্বপ্ন দেখি 1980 সালে চীন যেখানে ছিল, আজকে 2026 সালে বাংলাদেশ ঠিক ওই জায়গায় আছে। আমি যদি এইটা দেশকে জাস্ট 30টা বছর সময় দিতে পারি, বাংলাদেশ উড বি দ্য রিচেস্ট নেশন ইন হোল সাউথ এশিয়া, বিকজ আমাদের ওই ক্যাপাসিটি আছে। আমি বলি, আমি শেষ করি, পাওয়ার আছে। সো আমাদের এই যে বিদ্যুৎ বলেন লাগবে, গ্যাস লাগবে, আর জ্বালানির যে সংকট, সেইটাও আপনাকে দেখতে হবে যে আমাদের এনার্জি সিকিউরিটি বলে, ন্যাশনাল সিকিউরিটির সবচেয়ে বড় পার্ট হচ্ছে এনার্জি সিকিউরিটি। আমার এনার্জি কোনো সিকিউরিটি নাই। সো আজকে বসুন্ধরার, আমি এম নট এর দালাল অফ বসুন্ধরা, কিন্তু বসুন্ধরা যদি 5,000 কোটি টাকা জামানত রেখে আপনার ব্যাকআপ রেডি করতে পারে, ওয়াই নট টিকে গ্রুপ 5,000 কোটি টাকা জমা রেখে করবে, ওয়াই নট এসালম, ওয়াই নট নাবিল গ্রুপ, তারা 5,000 কোটি টাকা জমা রেখে এনার্জি সিকিউরিটি তৈরি করবে, ব্যাকআপ তৈরি করবে, যেন আমার কান্ট্রি কোনো সংকটে না পড়ে। কারণ আমার এখন যেটা আছে সেটা মাত্র সরকারের। আশঙ্কা আমরা করি, আমরা এলপিজির যে উদাহরণটা বারবার দেই, যে এলপিজির ক্ষেত্রে আমরা দেখলাম দামটা কন্ট্রোল করা যাচ্ছে না এবং যায়নি, হ্যাঁ, যে কারণে সরকার আজকে সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে তারা আরো আমদানি করবে। কেন যায় না? যখন মনোপলি থাকে, কোন জিনিসের যখন মনোপলি থাকে তখন কেউ কাউকে পাত্তা দেয় না। এখন পর্যন্ত এটা বিপিসি আর যেটা আছে আপনার ওই 2টা কোম্পানি করছে, একটা সামিট আর একটা হলো এটাকে কি বলে বসুন্ধরা মনে হয়, জ্বালানিতে এখন পর্যন্ত যেটা এলএনজি যেটা নিয়ে আসে। হ্যাঁ, তো সামিট কে? হু ইজ সামিট? হি ইজ দ্য বিগেস্ট কারাপ্টেড প্রতিষ্ঠান অফ শেখ হাসিনাস রেজিম। বসুন্ধরাও একই। এখন আপনাকে এই জাতাকল থেকে তো বের হতে হবে। আপনি যদি উন্মুক্ত করে দেন তাহলে অনেক কম্পিটিটর আসবে, তখন মনোপলির সুযোগটা থাকবে না। তখন ডক্টর মোহাম্মদ আব্দুল মন্নান মনে কিছু একটা যোগ করতে চাচ্ছিলেন। আমি একটা কথা একটু বলি, একটা কথা আমি বলছি, এই যে সংকটের কথা বলা খুবই বিপজ্জনক। দেখেন, বাংলাদেশে এই সংকটের কথা বলে 2010 সালে আওয়ামী লীগ সরকার রেন্টাল কুইক রেন্টাল পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন চালু করলো বাংলাদেশে 14 বছরে। এর কারণে বাংলাদেশের সরকারকে ক্যাপাসিটি চার্জ বাবদ টাকা দিতে হয়েছে 1 লক্ষ কোটি টাকা। ফলে এই যে, এবং দায়মুক্তি আইন, তারা যে কোনো ধরনের চুক্তি করতে পেরেছে, বছরের পর বছর অলস বিদ্যুৎ কেন্দ্রে পড়ে ছিল, তারপরে তাদেরকে টাকা দিতে হয়েছে, তাদেরকে নানান ধরনের সুযোগ সুবিধা দিতে হয়েছে। ফলে এই ধরনের সংকটের কথা বলে, বাংলাদেশে বারে বারে সংকটের কথা বলে জনগণকে এই ধরনের জিম্মি করে শাসক গোষ্ঠী এই যে আবার অল্প কিছু ব্যবসায়ীর কাছে জিম্মি করে দেয়। গণ অভ্যুত্থানের পর এই জায়গায় আমরা এসেছি যে অল্প কিছু ব্যবসায়ী গোষ্ঠীর কাছে বাংলাদেশের জনগণ জিম্মি হবে না। ফলে কোনোভাবে জিম্মি করা যাবে না, দায়িত্ব সরকারকে নিতে হবে। এই প্রশ্নটা আমাদের মধ্যে বারবারই আসে যে সংকট থেকে মুক্ত হবে বেশি জরুরি নাকি আসলে আমরা সিন্ডিকেটের ভয় পাবো এটা বেশি জরুরি? এই প্রশ্নটার উত্তরটা আপনার কাছে নিয়ে শেষ করতে হবে। এটা ভাইয়া খুব সুন্দর করেই বলেছেন, আমি ধন্যবাদ জানাই যে আওয়ামী লীগ এটা উন্নয়নের গণতন্ত্র বলেছিল এবং কুইক রেন্টাল তৈরি করেছিল ক্যাপাসিটি চার্জের নামে। এখনো পর্যন্ত এই সামিট গ্রুপের কাছে ক্যাপাসিটি চার্জ দিতে হয় হাজার হাজার কোটি টাকা। তাহলে এই বাংলাদেশ কেন ফতুর হবে না?
আপনার ইন্ডিয়ার কাছেও দিতে হচ্ছে, তাদের যে একটা বিদ্যুৎ কেন্দ্র রয়েছে সেখানে দিতে হচ্ছে, অন্য অন্য জায়গায়। সরকার কিন্তু এসে নির্বাচিত সরকার বলে নাই যে এটা দেশের মানুষের গণবিরোধী, এটা আমরা বাতিল করলাম, এটা করতে পারে নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, যারা বলছে যে আমাদের মেধা দরকার, উদ্ভাবনী দরকার, শাহেদ ভাইকে আমি ধন্যবাদ জানাই। বাংলাদেশ থেকে যত মেধা বেরোচ্ছে, বুয়েট থেকে বেরোচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে, বিশ্বের অনেক জায়গায় যে তারা তাদের মেধার স্বীকৃতি রাখছে, তাদেরকে এখানে কি করেন, মানে আসার ব্যবস্থা করে দেন। দ্বিতীয় হচ্ছে যেভাবে দলীয় লোকজন ভিসি বানাচ্ছেন, প্রভিসি বানাচ্ছেন, এটা দিয়ে বাংলাদেশে কোনো মেধার লালন হওয়ার কোনো সম্ভাবনা নাই, এবং এটা বাংলাদেশে কোনোদিন আপনাদের দ্বারা হবে না। বিএনপির আমলে সবচেয়ে বড় ভয় কি মানুষের জানেন? যে খাম্বা থাকবে, বিদ্যুৎ থাকবে না। ঠিক আছে, এটা এনার্জি সেক্টরকে পুঁজি করে বিএনপি সবচেয়ে ফুলে ফেপে বড় হয়েছে, প্রিভিয়াস হিস্ট্রি তাই বলে। ওই একই পুরনো পথে এবং সেম ব্যক্তিরাই, কাছাকাছি লোকরাই ওই জায়গাগুলো দখল করে আছে। কাজেই এই দৌড়ানোর, এই যে বহু নেতার নামের আগে দৌড় অমুক এরকম আছে, জনগণ কিন্তু দাবড়াইছে এগুলো দিতে না পারার কারণে। এত দ্রুত একটা সরকারের ভিত্তি নড়ে যাক, আমরা এটা চাই না। আমাকে শেষ করতে হচ্ছে। এই ব্যাপারে ব্যবস্থা অনেক ধন্যবাদ শাহেদ আলম, ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান, মাসুদ রানা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ কড়া আলাপে আসার জন্য। দর্শক, শেষ করছে কড়া আলাপ। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।